পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ৩১। সারাদিন সূর্যের প্রকাণ্ড উত্তাপে মানুষের ভোগান্তি হলো, সেই ভোগান্তি কমে আসলো যখন বিকেল নাগাদ আকাশ ঘন মেঘে ছেয়ে গেল, যেন কাল বৈশাখী। অথচ এটা সবে বর্ষাকালের শুরু। তীব্র ঝড়ে রাস্তাঘাটের ধুলাবালি উঠছে, বাতাস উপভোগ করার অবস্থা নেই। মনুর ছুটতে হলো ছাদে কাপড় আনতে। বহু যুদ্ধ সেরে অবশেষে সে সব কাপড় নিয়ে ফিরে এসেছে। বিকাল হলেও বাহিরে অন্ধকার, যেন মাগরিবের সময়। অবশ্য মাগরিব হতে আধ ঘন্টা বাকি। মৌন ঘরে প্রবেশ করতেই বাইরে মুষলধারে বৃষ্টি নামলো, সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গেল। এমনিতে মোটেই তো কারেন্ট থাকতে চায় না, তার উপর পেয়েছে ঝড় বৃষ্টির বাহানা। মৌনর মামি আর রাজিয়া ভেতরের ঘরে কথা বলছে। মামির সাথে এখনো তার সম্পর্ক ঠিক নেই। ওরা রিমঝিমের বিয়ে উপলক্ষে এসেছে। আগামীকাল অন্য অন্য আত্মীয়রাও ধীরে ধীরে আসতে শুরু করবে, কাজও আরও বেড়ে যাবে। এসে আপাতত তার ঘরে ঘুমাচ্ছে, এই জন্য বাড়ি এখনো শান্তই লাগছে। রিমঝিমের বিয়েতে কাঠ ছাপাতে দিলেও সেই কাজ স্থগিত করতে হয়েছে রিয়াজ সাহেবের। হাতে সময় কম। কার্ড ছাপানোর লোকেরা সরাসরি বলেছে এত দ্রুত তারা কার্ড দিতে পারবেন না, তাদের দিতে দিতে বিয়ের দুদিন আগে। যদি বিয়ের দুদিন আগেই কার্ড দেয় তাহলে তিনি আত্মীয়দের কাছে কার্ড পাঠাবেন কখন? আকস্মিক বিয়ের এই এক জ্বালা, কোনো দিকে খাপ খাওয়ানো যায় না। মনের মতো হওয়া তো দূর। তাই রিমঝিম তাকে উপায় দিল মোবাইলে ভালো রকম ব্যালেন্স দিয়ে রিয়াজ সাহেবের নোটবুক সাথে নিয়ে বসে পড়তে। রিয়াজ সাহেবের একটা ছোট নোটবুক আছে, তিনি সেটাতেই সবার নাম্বার লিখে রাখেন। পাশে যদি মোবাইল থেকে কারো নাম্বার হারিয়ে যায়, ভদ্রলোক এই রিস্ক কিছুতেই নিতে চাননি। অজ্ঞতা সবাইকে কল করে করে দাওয়াত দিতে হয়েছে। কার্ড ছাড়া দাওয়াতের কারণও জানাতে হলো। মোটামুটি সবাই এতে আশাহত হয়েতে বারণ করেছেন, বলেছেন মেয়ের বিয়ে হওয়াটাই বড় কথা। তারা সময় মতো চলে আসবেন বলে কথা দেন। সালমার সাথে এখনও মৌনর ভাব হয়নি। সালমা খুব সূক্ষ্মভাবে তাকে এড়িয়ে চলে। আবার ইয়াসিন বা অন্যদের সামনে সে বেশ ভালো আচরণ করে। কিন্তু সেই চোখের অসন্তোষ চাহনি অন্তত মৌনর চিনতে ভুল হয় না। সে হতাশ হলেও চায় না আর তার জন্য কোথাও ঝামেলা হোক। এই জন্য নিজে যত যাই হোক সহ্য করে যাচ্ছে। সে বুঝে তখন সালমার সদ্য বিয়ে হয়েছে। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, শখ থাকে, কিন্তু তার সেই সমস্ত শখ স্বপ্নকে ভেস্তে দিয়েছে মৌন। সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল, এমনকি তার সদ্য বিবাহিত বড়। এমন পরিস্থিতিতে যে কারো মন মানসিকতা খারাপ হবে সেটাই স্বাভাবিক। মৌন ভেবে নিল এক সুযোগে মামির থেকে মাপ চেয়ে নেবে, নয়তো মামিরও দিনকে দিন আরও নেতিবাচক মনোভাব তৈরি হবে, যা মৌন চায় না। মৌনর ভাবনার মাঝে দিয়েই তিন বান্দা কিছুটা ভেজা অবস্থায় ঘরে ঢুকল। ইয়ামিন মামা, জুনায়েদ আর নিবিড়। নিবিড়কে দেখে মৌন চমকালোই বটে। এই মুহূর্তে তাকে কিছুতেই আশা করেনি। ইয়ামিন মামা চাটগাইয়া ভাষায় বৃষ্টিকে গালি দিতে ব্যস্ত। বিকালবেলায় কোথায় ভাবলো নিবিড়কে নিয়ে ঘুরতে যাবে হাসান মঞ্জিলের দিকে, কিন্তু না, তারা গলির মাথা অবধি যেতেই পারেনি অমনি বৃষ্টি নেমে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে যেই একটু বৃষ্টির চাপ কমলো অমনি ছুটে আগে এই বাড়িতে এসেছে। নিবিড়কেও তার বাড়ি যেতে দেয়নি। ছোটাছুটির মাঝেই তাদের জুনায়েদের সাথে দেখা হয়ে গিয়েছিল। বেচারা গিয়েছিল খেলতে, কিন্তু যেই হারে বাজ পড়েছিল মাঠে, এতে আর থাকতে পারেনি। এতে মাঠে আর থাকতে পারেনি। এমনিতেই কয়েকদিনের মাথায় বড় বোনের বিয়ে, অসুস্থ হলে তো চলবে না। মোমবাতির আলোয় নিবিড় ও মৌনকে দেখল। মৌন তখনও চিন্তিত চোখে নিবিড়কে দেখতে লাগলো। খুব বেশি ভিজে গেছে বুঝি? ইয়ামিন মামা ততক্ষণে চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছেন। রাজিয়া শেখ এবং সালমা ছুটে এসেছেন। সালমা স্বামীকে গামছা এগিয়ে দিল। মামা জুনায়েদকে আদেশ দিলেন নিবিড়ের জন্য গামছা এনে দিতে। জুনায়েদ কাক ভেজা হয়ে পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কেন যেন গামছা খুঁজে পেল না। তা নিয়ে রাজিয়া শেখ রেগে দাঁতে দাঁত চেপে বললেন, গাধা একটা জন্ম দিয়েছি। ইয়ামিন ততক্ষণে সালমার সাথে রুমে চলে গেলেন। তিনি আবার বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারেন না। মৌন বোকার মতো কি করলো কে জানে, নিজের ধোয়া গামছাটা অন্ধকারের মাঝে দিয়ে দিল। ভেবেছিল এটা জুনায়েদের বা রিয়াজ সাহেবের গামছা হবে, কিন্তু যখন নিবিড় মাথা মুছতে ব্যস্ত তখন ভালো করে খেয়াল করলো সেটা তারই গামছা। মনু জমে গেল এই কাণ্ডে। এর মাঝে রাজিয়া শেখর ভেতরের ঘর থেকে মোবাইল বেজে ওঠে। তিনি মৌনর হাতে চায়ের দায়িত্ব দিয়ে চলে গেলেন। যেহেতু ইয়ামিন চলেই আসবে সেহেতু সমস্যা নেই, কিন্তু ভদ্রমহিলা ব্যস্ততায় খেয়ালই করলেন না এই সোফার ঘরে জুনায়েদও অনুপস্থিত। থেকে গেছে নিবিড় আর মৌন। এতে মৌনর অস্বস্তি আরও বাড়ল। নিবিড় তখনও সোফায় বসা, তার থেকে কয়েক হাত দূরে। মৌনর পরিস্থিতি অনুকূলে আনতে মিনমিন করে জিজ্ঞেস করলো, কয় কাপ চিনি?
করা লিকারে। নিবিড় মৌনর দিকে তাকিয়ে বলল, আমার টেস্ট ভুলে গেছিস? আগেও না বানিয়ে দিতি। মৌন সত্যিই ভুলে গেছে। সেই অস্বস্তিদায়ক পরিস্থিতিতে সবই ভুলে যাচ্ছে। চায়ের কথা ভাবা তো দূরে থাক, নিবিড় যেন কিছুটা হলেও মৌনর অস্বস্তি ধরতে পারল। এটা কার গামছা? মৌন শুরুতে কিছুটা গাইগুই করলো, সরাসরি সত্য বলতে চাইল না। সত্যি শুনলে নিশ্চয়ই নিবিড় তাকে খুব ধমকাবে। যদি রাজিয়া শেখকে ডেকে এনে তাকে কথা শোনায়। এই চরম সম্মানহানির কথা ভাবতে মৌনর চোখ ঝাপসা হয়ে আসতে চাইল, কিন্তু সে শক্ত থাকলো। ধ্যান ভাঙল নিবিড়ের চাপা শক্ত ধমকে। খবরদার, মিথ্যে বলবি না। এটা কার? আমার। চিন্তা করবেন না, এটা ধোয়া ছিল। সরি নিবিড় ভাই, অন্ধকারে আমি ভেবেছিলাম এটা বাবার নয়তো জুনায়েদের হবে। নিবিড় দেখল, বুঝলো মৌন মিথ্যে বলছে না। সে দ্রুত গামছাটা সরিয়ে নিল। সে নিজেও এই প্রসঙ্গে অস্বস্তিতে পড়ে গেছে। কথা এড়াতে বলল, 2 চামচ চিনি। গরুর দুধের সাথে চা হলে ভালো হয়। মৌন এক মুহূর্তও দেরি করল না, হারিকেন নিয়ে ছুটল রান্নাঘরে। কিছুক্ষণের মাঝেই সোফার ঘর থেকে কথাবার্তার শব্দ ভেসে এলো। নির্ঘাত ইয়ামিন মামা ফিরেছে। রাজিয়া শেখ তাকে বলে গিয়েছিলেন ইয়ামিন চা খাবে না, তাই যেন 1 কাপ শুধু নিবিড়ের জন্যই বানায়। মৌন 1 কাপ না বানিয়ে 2 কাপ বানালো, খুবই যত্নের সাথে। তার খুব আনন্দ হচ্ছে। তার এত বড় ভুলেও নিবিড় তাকে ধমকায়নি, বরং অস্বস্তি হবে জেনে প্রসঙ্গ এড়িয়ে গেছে। হঠাৎ মানুষটা কেন এত নরম হচ্ছে তার সাথে? নিবিড়ের কখনোই তার সাথে নিরিবিলি সম্পর্ক ছিল না, বরঞ্চ প্রতিটা দিনই তাদের মাঝে ঝগড়াঝাটি গলাবাজি চলত। ইদানিং মনে হচ্ছে যেন নিবিড় উপলব্ধি করতে পারছে মৌন এখন আর ছোট নেই। সে কিছুদিন পর যুবতীতে পা ফেলবে। একজন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবে কিছুতেই মেয়েদের সাথে ওরকম আচরণ করা ঠিক নয়। এটা বড্ড অনুচিত। তাই হয়তো নিবিড় বদলেছে কিছুটা হলেও। 2 কাপ চায়ের 1 কাপ নিবিড়ের জন্য তো আরেক কাপ নিজের জন্য বানালো মৌন। তারা একসাথে বসে চা খেতে না পারুক, অন্তত একই পাতিলের চা তো দূরে থেকে হলেও খেতেই পারে, তাই না? এটুকু চিন্তাও যেন মৌনর নিবিড়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কে বলেছে দূর থেকে ভালোবাসা যায় না? মৌন তো দিব্যি নিবিড়কে নিয়ে সুখ সুখ অনুভূতিগুলো উপভোগ করছে। দূর থেকেই চেয়ে চায় নিবিড় যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রকার বিপদ যেন তাকে না ছুঁতে পারে। এটুকু চাওয়াই নিশ্চয়ই ভুল নয়। মৌন নিজ হাতে নিবিড়কে চা পরিবেশন করল। সিলেটি চায়ের ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। এতক্ষণে হঠাৎ কারেন্টও চলে এলো। আবারও দুজনের সাথে চোখে চোখ পড়ল। মৌন দ্রুত পালালো। যখন চায়ে চুমুক দিচ্ছিল তখনই সালমা তার ঘরে এলো। আসবো? আরে মামি আসুন। সালমা নীরবে এলো, বিছানায় মৌনর পাশে বসলো। মৌনর এই পর্যায়ে বেশ অস্বস্তি হচ্ছে। এই প্রথম সালমা নিজে থেকে কথা বলছে তার সাথে, কেমন অদ্ভুত লাগছে। কিছু হয়েছে কি? সালমা সময় নিয়ে বলল, কালকেও বের হবে। জি, আব্বুর পাশাপাশি আমিও কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। ওহ, আবারও তাদের মধ্যে নীরবতা। সালমা থেমে আবারও বলল, আমি দুঃখিত মৌন, সেই রাতের জন্য আমি লজ্জিত। প্লিজ কখনো ইয়ামিনকে বলো না আমি সেদিন তোমাকে কি বলেছিলাম। আমি জানি সেদিন তুমি আমার জন্যই ফিরে এসেছিলে। আমার জন্যই তুমি এতদিন ইয়ামিনের সাথে যোগাযোগ করনি, পালিয়ে বেরিয়েছ। মৌন তাকালো সালমার দিকে। সালমা মাথা নিচু করে বলল, রিমঝিম গত রাতে আমাকে সব বলেছে। যেহেতু আমরা দুইজনই কাছাকাছি বয়সের, সেহেতু ও আমার সাথে বন্ধুর মতোই মিশেছে। আমাকে জানিয়েছে তুমি ভেতরে ভেতরে কতটা স্ট্রাগল করেছো, যাতে কেউ ঘুণাক্ষরেও কিছু টের না পায়। কেন এত ভালো হতে গেলে আমার জন্য? আমি তো তোমাকে তোমার মামার থেকে দূরে করে দিচ্ছিলাম। মৌন শুকনো হাসলো। মামির হাতে হাত রেখে বলল, এখানে আপনারও দোষ নেই মামি। আমি বুঝি সব মেয়েদেরই বিয়ে নিয়ে নিজস্ব স্বপ্ন থাকে, কিন্তু আমার জন্য আপনাদের বিয়েতে শুধু ঝামেলাই হয়েছে। এজন্য আর কিছু যাতে না হয়, এজন্য আমি চলে এসেছি। এভাবে বলো না। সাকিবের ব্যাপারটা আমি জেনেছি আমাদের আত্মীয়দের থেকে। ওরা আমাকে জানিয়েছে ও তোমাকে সরাসরি হয়রানি করেছে। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও বিষয়টা নিতে পারতাম না। সেখানে আমি ভেবেছি। আমি অত্যন্ত দুঃখিত মৌন, আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছি। সালমার চোখ জোড়ায় আজ কোনো প্রকার বিদ্বেষ নেই। সে যেন প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছে। নিজের অজান্তেই কত বড় আঘাত করেছে সে মৌনকে। সেখানে তার অনুশোচনার ভার হবে না তো কি হবে? মৌন অনেকটাই নরম হয়ে গেল, সালমাকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে দুজনই সহজ হয়ে এলো। সালমা একসময় হেসে বলল, তোমার মামার সাথে শুনেছি তুমি আমার হাতে রান্না খেতে চাইতে। কি খেতে ইচ্ছে করে আমাকে জানাবে, তাহলেই আমি বুঝবো তুমি সত্যিকার অর্থে সেই তিক্ত ঘটনাগুলো ভুলে গেছো। ঠিক আছে? মৌন হাসল। অবশ্যই জানাবো।
বিরক্ত হয়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই। সেই রাতের পর থেকে রাহাতের সাথে রিমঝিমের সেভাবে কথা হয়নি। তার কেন যেন মনে হচ্ছিল রাহাত তাকে এড়িয়ে চলছে। যে কিনা অত্যন্ত ব্যস্ত সময়ে রিমঝিমকে খুঁজত, সেই আজকাল ব্যস্ততার বাহানা দিচ্ছে, বলছে বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। রিমঝিম মেনে নিয়েছে, সে পরিণত বয়সের মানুষ। ছোট মেয়েদের মতো এই ছোটখাটো বিষয়ে অস্থিরতা খাটে না। তবুও আজকাল তার বুকে ব্যথা করে, নেতিবাচক চিন্তা ভাবনা আসে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাহাতকে সে শুরু থেকেই জানাতো রিমঝিমের পাস্ট আছে। সেটা জেনে বুঝেই রিমঝিমকে সে বিয়ের কথা বলেছে। বাড়ি অবধি সম্পর্কের কথা এসেছে। রিমঝিম প্রায় বলতো রাহাত যেন তার অতীত সম্পর্কে শোনে, কিন্তু রাহাত প্রায় তা হেসে উড়িয়ে দিয়ে বলতো বিয়ের পর একসময় বসে শুনে নেবে। কিন্তু সে বিষয়ে রিমঝিমের মন সায় দেয়নি। তার বারবার মনে হচ্ছিল সে রাহাতকে ঠকাচ্ছে, চায়নি মিথ্যে দিয়ে তাদের নতুন জীবন শুরু হোক। এই জন্য যা হওয়ার হোক বিয়ের আগেই সে রাহাতকে সবটা জানিয়ে দেয়। সে চেয়েছিল রাহাত তাকে জেনে শুনেই বিয়ে করুক। বিয়ের পর অন্তত রাহাত এটা যেন বলতে না পারে রিমঝিম তার কাছে কোনো কিছু লুকিয়েছে। আজ রিমঝিমের গায়ে হলুদ, অথচ সে সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে বাড়ির দিকে ফিরছে। আজ থেকে তার ছুটি শুরু, সপ্তাহখানেকের জন্য। কিন্তু তাতেও সে খুশি নয়, মনটা বিষণ্ণতার। কেন যেন রাহাতের সূক্ষ্ম অবহেলা নিতে পারছে না সে। রাস্তা পার হওয়ার আগে আরও একবার রাহাতকে কল দিল সে। কয়েকবার কল দেওয়ার পর রাহাত কল রিসিভ করলো। রিমঝিম গলা নামিয়ে জিজ্ঞেস করলো, কি করছো? ওপাশ থেকে সরাসরি জবাব এলো না। বেশ খানিকটা সময় পর রাহাত আমতা আমতা করে বলল, রিমঝিম, আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। রিমঝিমের মনে হলো তার আশেপাশের পুরো দুনিয়া থমকে গেছে। রাহাত আবার বলল, আমি এই কয়েকদিন অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, কিন্তু কিছুতেই তোমার দিকে আমার মন টানছে না। আমি ভেবেছিলাম হয়তো তুমি সর্বোচ্চ প্রেমই করেছ অতীতে, কিন্তু সেদিন শোনার পর তুমি আরও ভালো কাউকে ডিজার্ভ করো রিমঝিম। আমি বিয়েটা ভেঙে দিচ্ছি, সরি। রিমঝিম কিছুটা সময় চুপ থাকলো। বিশ্বাস ভাঙার পর মেয়েটা শক্ত হয়ে দাঁড়ানো, কোনো প্রকার নড়চড় নেই। বাড়ির ছাদে তার হলুদের অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়েছে। লোক ভর্তি মহমান, পুরো এলাকা জানে তার বিয়ের সম্পর্কে। রিয়াজ সাহেব মেয়ের বিয়ে কোনো প্রকার কমতি রাখেননি। এমনকি জামাইকে স্বর্ণের চেইন দিবেন বলে স্বর্ণকার থেকে সেদিন 1 ভরির চেইনও বানিয়ে আনলেন। বাড়ির সবাই কত খুশি রিমঝিমের জন্য। আর সে রাস্তায় দাঁড়িয়ে শুনছে তার হবু বর তাকে বিয়ে করতে আগ্রহী নয়। রিমঝিম আরও বেটার কাউকে ডিজার্ভ করে। রিমঝিম সময় নিয়ে বেশ অস্বাভাবিক শীতল গলায় বলল, আমার একটা কথা রাখবে, শেষবারের মতো। রাহাত পাষাণের মতো জবাব দিল, বলো। আমার সাথে কখনো যোগাযোগ করবে না। আমি নিজে এই মুহূর্তে এই সম্পর্কের ইতি টানছি। ভালো থেকো। বলে রিমঝিম কল কেটে রাস্তা পার হতে নিল। কিন্তু বারবার তার চোখ ঝাপসা হয়ে আসছে। সে রাস্তার ওপার দেখল, এই তো আর একটু হাঁটলেই ওপারে পৌঁছে যাবে। তার দ্রুত বাড়ি ফিরতে হবে। এখন নিশ্চয়ই বাড়িতেও বিয়ে ভাঙার খবর যাবে। বাবা মা ভেঙে পড়লে তাকেই তো সামলাতে হবে। সে বাড়ির বড় মেয়ে, আজীবন তাদের আগলে রাখার নিয়ত করেছে সে। সে মোটেও সেরকম মেয়ে নয় যে পরের ছেলের জন্য তার পরিবারকে বিপদের মুখে ঠেলবে। জীবনে একবার ভুল করেছিল সে, আর নয়। অপরাধের প্রায়শ্চিত্ত যদি জীবন দিয়ে দিতে হয় তাও সে দেবে। তাও তার হাসি খুশি পরিবারকে কোনো প্রকার দুঃখ পেতে দেবে না। কিন্তু আফসোস, তার রাস্তার উপর অবধি পৌঁছানো হলো না। বেখেয়ালে লক্ষ্যই করেনি এক গাড়ি তার দিকে ছুটে আসছে। মুহূর্তেই এক প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গিয়ে পড়ল রিমঝিম।